হ্যালো এভরিওয়ান, যে আছেন লাইভ সে কি একটা কমেন্ট করতে পারবেন বা কিছু একটা লাইক করতে পারবেন যাতে বুঝতে পারি যে কারা কারা আছে এখানে। হুম। আচ্ছা, নমস্কার। আম, আচ্ছা, নন্দিনী দি মনে হচ্ছে এসে গেছেন। নন্দিনী দি, আপনাকে কি ইনভাইট করব ক্যামেরাটা শেয়ার করার জন্য? আচ্ছা, যাই হোক, মনে হচ্ছে অনেকজনই জয়েন করে গেছে। নমস্কার, আমার নাম অনিন্দ্য চ্যাটার্জি। আর আমি ABMF অল বেঙ্গল মেন্স ফোরামের একজন সদস্য। লাস্ট কিছু বছর ধরে এই গ্রুপটার সঙ্গে আছি। আর ABMF এর ব্যাপারে একটুখানি আগে বলি। তো আমরা বেসিক্যালি মেন্স ওয়েলফেয়ার নিয়ে কাজ করি। আম, আমরা আমাদের আমাদের একটাই উদ্দেশ্য যে সোসাইটি বা অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়ারিতেও একটা একটা জেন্ডার নিউট্রাল সোসাইটি বানানোর চেষ্টা। আমরা আমরা সবসময় এটা চাই যে সোসাইটিটা সবসময় জেন্ডার নিউট্রাল থাকুক, তার পার্সপেক্টিভ আউটলুক সবসময় নিউট্রাল থাকুক, কোনো কোনো জেন্ডারের দিকে বায়াসড না হওয়া। যখনই আমরা কোনো রকমের গভর্নমেন্ট রিফর্মস বা কোনো রকমের জুডিশিয়ারি রিফর্মসের কথা বলি, আমাদের পার্সপেক্টিভটা যেন সবসময় বা সোসাইটির পার্সপেক্টিভটা যেন সবসময় জেন্ডার নিউট্রাল থাকুক। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে যখনই যখনই কোনো রকমের রিফর্ম আমাদের গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়, একটা পার্টিকুলার জেন্ডারের তরফে সেটা একটু বেশি ইনক্লাইন্ড হয়ে যায়। সেটার তাদের সেই জেন্ডারটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। তার জন্য তার তার রিপারকাশনসগুলো হয়তো সেই সেই মোমেন্টে ঠিক বোঝা যায় না, কিন্তু সেইগুলো পরবর্তীকালে হয়তো একটা জেনারেশন পরও সে তখন তার রিপারকাশনসগুলো, আসল রিপারকাশনসগুলো বোঝা যায়। আর ততদিনে খুব মানে ব্যাপারটা অনেক লেট হয়ে যায়। আমরা আমরা আর তখন আর এই চেঞ্জগুলোকে আনতে পারি না। যাই হোক, আমাদের আমাদের গ্রুপ ABMF অল বেঙ্গল মেন্স ফোরাম, আমরা এইটাই চাই যে যে গভর্নমেন্ট বা জুডিশিয়ারি যখনই এরকম কোনো একটা রিফর্ম আনতে চায় সোসাইটিতে, যেন মেন্স পার্সপেক্টিভটাকেও সামনে রাখা হোক, বা অ্যাটলিস্ট আমাদের আমাদের পার্সপেক্টিভটাকে যেন শোনা হয়, যেন ডিসকাস করা হয়। আর সেটা নিয়ে যেন ডিবেট হয়, তর্ক হয়। ব্লাইন্ড সাইড হয়ে বা একটা পক্ষকে খালি শুনে বা কোনো রকমের অনেক রকমের যারা মহিলাদের নিয়ে ভালো কাজ করছেন, খালি তাদেরই যেন পার্সপেক্টিভটাকে না শোনা হয়। এটাই হলো অল বেঙ্গলস মেন্স ফোরাম। আমি চাইবো যে আপনারা সবাই যারা আজকে আমার FB লাইভটা শুনছেন, তারা যেন এই গ্রুপটাকে সাপোর্ট করেন। আর এটাই আমার একমাত্র আপনাদের কাছে অনুরোধ। এনিওয়ে, আজকের যেই টপিকটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই সেটা হলো মেনটেনেন্স লজ ইন ইন্ডিয়া। আমি এই লজগুলো খুব কাছ থেকে দেখেছি নিজে, তাই একটু না হলেও কিছু কিছু আপনাদের সঙ্গে কিছু পয়েন্টস শেয়ার করতে চাই। এই মেনটেনেন্স নিয়ে অনেক রকমের মিথ মিথ তৈরি হয়েছে।
আর আর সেইগুলো সেইগুলো আমাদের জুডিশিয়ারি সিস্টেমে অনেক দিন ধরেই চলে আসছে, মানে এটাকে কেউ কোশ্চেনও করে না বা চেঞ্জ করতে চায় না, একটা সেট প্যাটার্ন হয়ে গেছে, আর এই সেট প্যাটার্নটা জাস্ট কন্টিনিউ হচ্ছে ফর জেনারেশনস নাও। তো মেনটেনেন্স লজ কি, মানে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে মেনটেনেন্স লজ নিশ্চয়ই গভর্নমেন্ট কিছু একটা ভেবে এই মেনটেনেন্স জিনিসটাকে এনেছে। তো আমাদের সবাই জানেন না, আমাদের ইন্ডিয়াতে অনেক স্ট্রাটার লোকজন আছে, কারুর ভালো ক্ষমতা, কারুর নেই। তো তো একটা 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 বিশাল ডিভাইড আছে আমাদের ইন্ডিয়াতে, আর এটাই হয়তো মেন প্রবলেম, যে এই সব সব স্ট্র্যাটার লোকেদের একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা এইটা খুব ডিফিকাল্ট। আর 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 তাই জন্যই যেহেতু এটা এত ডিফিকাল্ট, তাই জন্যই এই লজগুলো বানানো। তো মেনটেনেন্স লজ বেসিক্যালি বলছে যে যে যার কাছে ক্ষমতা আছে বা যে মেনটেন করতে পারে, আর আর যে একটা স্ট্রাটা বা একটা একটা সোসাইটির একটা পোর্শন, কিছু লোকেরা তারা পারছে না নিজেকে মেনটেন করতে, তো তাদের মেনটেন করতে হবে। এবার আমাদের গভর্নমেন্টে অনেক ওয়েস্টার্ন কান্ট্রিজে এই রেসপন্সিবিলিটিটা গভর্নমেন্ট নিজে নেয়, যে অনেক রকমের প্রোগ্রামস হয়, যেরকম ইউএসএতে সোশ্যাল সিকিউরিটি হয়, যেটা গভর্নমেন্ট পে করে, যে তুমি যদি নিজেকে মেনটেন না করতে পারো তাহলে গভর্নমেন্ট তোমাকে পে করবে, গভর্নমেন্ট তোমার দেখভাল করবে তুমি যদি নিজেকে মেনটেন না করতে পারো। কিন্তু যেহেতু আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্ট সক্ষম না অতটা, তাই জন্য বলা হয়েছে যে নিজেদের মধ্যে বেসিক্যালি মিটমাট করে নাও বা নিজেদের মধ্যে ওটাকে সেটেল করে নাও যে কে কাকে পে করবে। এবার খুব ইন্টারেস্টিংলি এই পুরো দায়িত্বটা মেনটেনেন্সের সবসময় ছেলেদের ওপর দিয়ে দেওয়া হয়েছে। তো এই দায়িত্বটা যদি যদি ছেলে আর মেয়ে যদি ম্যারেড, একবার যেই ম্যারেজটা হয়ে গেল, একটা কন্ট্রাক্ট সঙ্গে সঙ্গে ছেলের রেসপন্সিবিলিটি আর সোল রেসপন্সিবিলিটি হয়ে যায় যে সে নিজের ওয়াইফকে মেনটেন করবে। এটা আমাদের আইন বলছে যে এটা হলো তোমার রেসপন্সিবিলিটি। তো যাই হোক, এইটা আজ থেকে প্রায় 50 বছর বা তার আগের ল, 1955-56 ওইরকম টাইমে, আফটার ইন্ডিপেন্ডেন্স এই লগুলো বানানো হয়েছে। তো তো এইটা হলো মেন মেনটেনেন্সের মূল উদ্দেশ্য, যে যে পুরুষ, যে হাজব্যান্ড, সে নিজের ওয়াইফকে সবসময় মেনটেন করবে। সে যত রকমের যেটা যেটা হওয়া উচিত, যেটা একটা সোসাইটিতে যেটা ঠিকই, আজ থেকে 50 বছর আগে হয়তো মহিলারা অতটা সক্ষম ছিলেন না, তারা অতটা এডুকেটেডও ছিলেন না, বা হয়তো অতটা বাইরে গিয়ে পড়াশোনা করতেন না, বা কারণেই হোক, সেই 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 সিচুয়েশনে এই লগুলো বানানো হয়েছিল। তো যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফকে সবসময় মেনটেন করবে। যদি একটা ফ্যামিলি হয়, যদি কিডস ইনভলভড হয়, তাহলেও যে বাবা, সে নিজের বাচ্চাকে মেনটেন করবে। মাও মেনটেন করতে পারে, যদি সে সক্ষম হয় নিশ্চয়ই মাও মেনটেন করতে পারে, কিন্তু এখানে আবার ক্যাচ আছে। আবার আবার যদি বাবা মা হয়, সেও নিজের ছেলের থেকে, খালি ছেলের থেকে মেনটেনেন্স চাইতে পারে। এক্সেপশনস হয়, মানে সে মেয়ে থেকেও চাইতে পারে। গার্জেনশিপ অ্যাক্ট আছে আমাদের ইয়েতে, যেখানে যেখানে বাবা মা বা সিনিয়র সিটিজেন নিজের মেয়ে থেকেও চাইতে পারে। কিন্তু মেন মেন বা প্রিডমিনেন্টলি আমাদের সোসাইটিতে এটাই হলো চলন, যে ছেলে, যে বা যে পুরুষ, সে সবাইকে মেনটেন করবে। সে নিজের বাবা মাকে মেনটেন করবে, সে নিজের ওয়াইফকে মেনটেন করবে, সে নিজের বাচ্চাদেরও মেনটেন করবে আন্ডার এনি সার্কামস্ট্যান্স।
ইনফ্যাক্ট এখন গভর্নমেন্ট রিসেন্টলি একটা নতুন বিলও আনছে, যেখানে ছেলে খালি নিজের বাবা মাকে মেনটেন করবে না, নিজের শ্বশুর শাশুড়িকেও মেনটেন করতে হবে। তো বেসিক্যালি গভর্নমেন্ট নিজে কোনো রেসপন্সিবিলিটি নেয় না বা নিজে কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, সেই রেসপন্সিবিলিটিসগুলো অ্যাজ আ সিটিজেন পুরোটাই হলো মানে পুরুষের ওপর। তো পুরুষের ওপর বার্ডেনগুলো মানে চাপিয়ে দেওয়া হচ্ছে বেসিক্যালি, যে তুমি সবাইকে মেনটেন করবে তোমার ফ্যামিলিতে, ইট ইজ ইয়োর ডিউটি, ওয়েদার ইউ লাইক ইট আর ইউ ডোন্ট লাইক ইট। তোমাকে কেউ ভালোবাসে কি বাসে না সেইগুলো হলো ইরেসপেক্টিভ, এইটা তোমার ডিউটি, এটা তোমার ওপর এক রকমের প্রেশার ক্রিয়েট করা হলো। তো এইটা হলো মেনটেনেন্সের খুব ব্রড একটা ডেফিনেশন। এবার মেনটেনেন্স, আমি একটাই এক্সাম্পল নিচ্ছি, যেখানে একটা মনে করুন একটা কাপল, তাদের মধ্যে কিছু একটা প্রবলেম চলছে, ম্যারিটাল ডিসকর্ড হলো। তো সেইখানে ওয়াইফের কাছে বেসিক্যালি অনেক রকমের প্রভিশনস দিয়ে দেওয়া হলো, বা অ্যামুনেশন আমি বলবো, যে দিয়ে দেওয়া হচ্ছে যে কি করে তুমি নিজেকে মেনটেনেন্স চাইতে পারো নিজের হাজব্যান্ড থেকে। সিআরপিসি 125, আর সিআরপিসি 125-এও আবার ইন্টারিম মেনটেনেন্স আছে আর একটা ফাইনাল মেনটেনেন্স। ইন্টারিম হলো যে কোনো কেসেই যতদিন কেসটা চলছে ততদিন আপনি একটা ইন্টারিম অ্যামাউন্ট চাইতে পারেন, যতক্ষণ না একটা কোর্ট ফাইনাল একটা কনক্লুশনে পৌঁছচ্ছে কেসের। তো এই ইন্টারিম জিনিসটা খুব ক্রিটিক্যাল, আমি আসছি সেটার ব্যাপারে। তো সিআরপিসি 125 এক রকমের একটা ল বেসিক্যালি, যেটা বলছে যে এনি পারসন ক্যান আস্ক মেনটেনেন্স ফ্রম অনলি দ্য মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি। তো সিআরপিসি 125-এর আন্ডারে ওয়াইফ, চিলড্রেন, লেজিটিমেট ইললেজিটিমেট চিলড্রেন আর পেরেন্টস, এখন অবধি পেরেন্টস আছে। কিছুদিন পরে শুনছি নাকি 125 অ্যামেন্ড হবে, আর তখন ইনলজও ইনক্লুড হবে তাতে। তো তো এই হচ্ছে ব্যাপার, এইটা হলো সিআরপিসি 125। যে মহিলা যদি নিজেকে বা ওয়াইফ সে যদি নিজেকে মেনটেন করতে না পারে, তাহলে বা নিজেকে যদি ইন্ডিপেন্ডেন্টলি মেনটেন না করতে পারে, তাহলে হাজব্যান্ড তাকে মেনটেন করবে। বা যদি হাজব্যান্ড নেগলেক্ট করে বা রিফিউজ টু মেনটেন, বেসিক্যালি দ্য টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো, ইফ দ্য হাজব্যান্ড নেগলেক্টস অর রিফিউজেস টু মেনটেন ওয়াইফ, and if the wife is not capable enough, she has to be maintained. তো এই লটা মানে জেনারেল পাবলিকের জন্য যদি কেউ শোনে, হয়তো বলতেই পারে বা ভাবতেই পারে যে খুবই সাউন্ড লজিক, যে যদি কেউ না করতে পারে নিজেকে মেনটেন, তাহলে সে কোথায় যাবে, তার কাছে আর কি অপশন আছে। খুব ভালো কথা। এই লসগুলো বানানো হয় যখন, নিশ্চয়ই এরকম একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে বানানো হয়, কিন্তু কিছুদিন পরে এই লসগুলো মিসইউজ হওয়া শুরু হয়। আমি বলছি যে কেমন করে এটা মিসইউজ হয়। এইটা গেল মেনটেনেন্স সিআরপিসি 125। আরেকটা যেটা ল যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের ডিভোর্স লজ। আবার প্রত্যেকটা কমিউনিটির আলাদা আলাদা হয়। আমি দুটো এক্সাম্পল নিচ্ছি, একটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর একটা হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তো হিন্দু ম্যারেজ অ্যাক্টে বেসিক্যালি হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউই অপোজিট পার্টির ওপর মেনটেনেন্সের কেস করতে পারে। সে বলতেই পারে যে আমার মেনটেনেন্স চাই অন্য পার্টিকে। তো এই হলো, আর সে যদি সেই একই ব্যাপার, সে যদি নিজে ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো ইনকাম না থাকে, সে মেনটেনেন্স চাইতে পারে from either husband or wife. Both can file on each other. এটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আরেক লেভেল ওপরে, ওখানে খালি ওয়াইফ হাজব্যান্ডের ওপর ফাইল করতে পারে, মানে খালি ওয়াইফ চাইতে পারে মেনটেনেন্স। হাজব্যান্ড
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওয়াইফ থেকে কখনোই কোনো রকমের মেনটেনেন্স পেতে পারে না। তো যেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট তাও একটুখানি জেন্ডার নিউট্রাল, অ্যাটলিস্ট অন পেপার, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেই প্রভিশনটাকেও সরিয়ে দিল। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বেসিক্যালি বলছে যে ইরেসপেক্টিভ অফ হাজব্যান্ড ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে না ওয়াইফ হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে, যদি আপনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে থাকেন, খালি ওয়াইফই হাজব্যান্ড থেকে সবসময় মেনটেনেন্স চাইতে পারে। তো এইটা হলো এই এরম করে, মানে আগে হিন্দু ম্যারেজ অ্যাক্ট এলো, সেটা যখন এই অনেক লয়ার বা যারা জুডিশিয়ারি রিফর্মস নিয়ে কাজ করে তারা দেখছে যে হাজব্যান্ডও ওয়াইফের ওপর মেনটেনেন্স চাইছে যখন ডিভোর্স প্রসিডিং চলছে, তখন তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যখন এলো পরে, তখন সেই প্রভিশনটাকেও সরিয়ে দিল। তো এই আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কেমন করে আমাদের সোসাইটিটা একটা 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 দিকে আবার একটা জেন্ডারের দিকে কেমন করে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হলো সিআরপিসি 125 বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট। এরপরে এলো ইভেনচুয়ালি 2005-এ এলো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কী বলছে? ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বলছে যে খালি ওয়াইফ, এখানেও হাজব্যান্ড কখনোই বলতে পারে না যে আমার ওয়াইফ আমাকে কোনো রকমের ডোমেস্টিক ভায়োলেন্স আমার উপর করছে। ফিজিক্যাল, মেন্টাল, সেক্সুয়াল, ইমোশনাল, সাইকোলজিক্যাল কোনো রকমের হাজব্যান্ডের ওপর কখনো হতেই পারে না। মানে আমাদের ইন্ডিয়ান সোসাইটি এটাই ধরে নিয়েছে যে ছেলেদের ওপর কোনো রকমের ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই হতে পারে না। কার ওপর হতে পারে? খালি ওয়াইফের ওপর হতে পারে। ওয়াইফ ইজ দ্য অনলি পারসন, বা যে কোনো মহিলা, আমি খালি ওয়াইফ বলবো না, একটা হাউস হোল্ডে মহিলা, এখন মাও তার ছেলের ওপর করতে পারে, কিন্তু সে কি সোসাইটিতে রিয়েলি মানে কত পার্সেন্ট মায়েরা ছেলেদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করছে আমার খুব ডাউট আছে। হয়তো নেগলিজেবল, মানে 0.1% হয়তো। রেস্ট 99.99% কেস আমাদের ইন্ডিয়ার জুডিশিয়ারিতে যত কেস ফাইল হয় ডোমেস্টিক ভায়োলেন্সের, সবসময় এটা ওয়াইফ ফাইল করে হাজব্যান্ডের ওপর। খালি হাজব্যান্ড না, তার বাবা মা, তাদের বা পুরো ফ্যামিলির ওপর, মানে যারা এই হাউস হোল্ডে থাকে সবার ওপরে করতে পারে। সিআরপিসি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটাতেও মেনটেনেন্সের আবার প্রভিশন দেওয়া হলো। আর এখানে ইন্টারেস্টিংলি কোনো রকমের ক্লজ নেই। এটাতে বলা হলো যে মেনটেনেন্স, ইন্টারিম মেনটেনেন্স, অ্যাটলিস্ট যেটা ইন্টারিম মেনটেনেন্স, যেটা খালি এক পক্ষ শুনে প্রাইমা ফেসি বলা হয়, প্রাইমা ফেসি যেটা দেওয়া হয় সেটা খালি মেয়ের এক কথা শুনে the judiciary officer or the judge may grant maintenance to the wife. তো এখানে খালি মেয়েকে বলতে হবে যে হ্যাঁ আমার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, আর এই ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, তার কোনো রকমের প্রুফ লাগছে না অ্যাটলিস্ট ইন্টারিম মেনটেন্যান্সটা পাওয়ার জন্য। ইন্টারিম মেনটেন্যান্স হলো সেকশন 23 অফ দ্য ডিভি অ্যাক্ট। তো সেই ইয়েতে বলে দেওয়া হলো যে হ্যাঁ মেয়ে চেয়েছে, আমি মেনটেনেন্স চাই। বেসিক্যালি এইটুকুনি বলে দিলেই মানে কোর্ট মে গ্রান্ট ইন মেনটেনেন্স টু দ্য ওয়াইফ। এখানে এটাও দেখছে না যে ওয়েদার দ্য ওয়াইফ ইজ কেপেবল অর নট, বা সত্যি তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে কি হয়নি, এইগুলো পরের কথা, এগুলো তো কেস যখন চলবে। আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারির সিস্টেম এরকম যে এই একবার এই ইন্টারিম মেনটেনেন্সটা পাস হয়ে গেলে, বা সব লয়ারদেরও আমাদের ম্যাক্সিমাম এটাই ওরা চেষ্টা করে যে মেনটেনেন্সটা যেন ইন্টারিম মেনটেনেন্সটা হয়ে যায়, তারপরে কেস কেস চলবে 3 বছর 5 বছর 10 বছর, কিন্তু আপনার এই ইন্টারিম মেনটেনেন্সের মিটার কিন্তু
কন্টিনিউয়াসলি চলতে থাকবে। প্রত্যেক মাসে আপনাকে একটা অ্যামাউন্ট বেঁধে দিল কোর্ট, সেই অ্যামাউন্টটা আপনাকে দিয়ে যেতে হবে। না দিলে এমনিতে ডিভি অ্যাক্ট হলো সিভিল কেস, এটাকে কোয়াজি সিভিল কোয়াজি ক্রিমিনাল বলে। এই জন্য বলে যাতে সিভিলে আপনার প্রুফ, দ্য বার্ডেন অফ প্রুফ ইজ নট অ্যাজ হাই অ্যাজ দ্য ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেসে আপনাকে প্রুভ করতে হবে, মানে ওয়াইফকে প্রুভ করতে হবে টু কাম টু আ কনক্লুশন, টু ইভেন টু গেট মেনটেনেন্স। কিন্তু সিভিলে আপনার বার্ডেন অফ প্রুফটা অতটা বেশি না, তাই জন্য ওয়াইফ ইজিলি ডিভিতে ইন্টারিম মেনটেনেন্স পেয়ে যায়। কিন্তু আপনি মানে অ্যাজ আ হাজব্যান্ড যদি পেমেন্টটা না করেন, তাহলে ওটাকে ক্রিমিনাল কেসে কনভার্ট করে দেওয়া হয়। তখন আপনার ওপর অনেক রকমের ওয়ারেন্ট বেরোতে পারে, কোর্ট আপনার ওপর 498ও লাগাতে পারে, নানান রকমের প্রভিশনস আছে। দেন দ্য ডিভি কেস ফ্রম আ সিভিল ক্যান বিকাম আ ক্রিমিনাল কেস বেসিক্যালি। তো যাই হোক, আমরা এই ডিভি অ্যাক্টটাকে নিয়ে পরে ডিটেলে ডিসকাস করতে পারি। এবার কামিং টু দ্য মেন টপিক, এই কিছু মেনটেনেন্সের প্রভিশনস আমাদের গভর্নমেন্ট দিয়েছে। আর সবগুলোই দেখছেন, মানে আমি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সব কিছুই কিন্তু একটা পার্টিকুলার জেন্ডারকে এমপাওয়ার করার জন্য। কোনো রকমেই একটা হাজব্যান্ড একটা ম্যারেজ যখন হচ্ছে, একটা কন্ট্রাক্ট যখন সাইন হচ্ছে, ইটস বেসিক্যালি আ কন্ট্রাক্ট একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে। কখনোই কিন্তু তারা বলছে না যে যদি মেয়ে খুব সক্ষম হোক, সে যদি ইন্ডিপেন্ডেন্টলি আর্ন করে, ছেলেও হ্যাজ দ্য ইকুয়াল রাইট টু আস্ক ফর মেনটেনেন্স। এইটা কখনোই কোথাও লেখাও নেই, কোথাও বলছেও না। খুব রেয়ারেস্ট অফ রেয়ার এরকম কেস হয় যেখানে জাজ হয়তো হয়তো ওনার নিজের জুডিশিয়ারি অ্যাকুমেন দিয়ে এটা বুঝতে পারছেন যে মেয়ে মিসইউজ করছে এই লগুলোকে, আর হয়তো সেইখানে জাজ নিজের একটা কি বলবো, একটা প্রসিজার নিজে তৈরি করলেন, যেখানে উনি বলছেন যে হাজব্যান্ড ওয়াইফ থেকে, সিন্স শি ইজ আর্নিং আ লট মোর দ্যান দ্য হাজব্যান্ড, অর দ্য হাজব্যান্ড ইজ সে ডিসেবলড, প্যারালাইজড, এরকম ক্ষেত্রে খুব রেয়ারেস্ট অফ রেয়ার ক্ষেত্রে হয় যেখানে ওয়াইফকে বলা হচ্ছে যে আচ্ছা আপনিও কিছু একটা অ্যামাউন্ট ইয়েকে দিতে পারেন হাজব্যান্ডকে, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। মোস্ট সিনারিওতে বা এই সিআরপিসি 125 বলুন, বা ডিভি সেকশন 23 বলুন, বা আপনার এই ম্যারেজ অ্যাক্টগুলো বলুন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এইগুলোতেও সবসময় হাজব্যান্ডের ওপর এই প্রেশারটা তৈরি করা হয় যে আপনাকে মেনটেন করতে হবে সবাইকে, আপনার ওয়াইফকে তো বটেই, বাচ্চাদেরও। যদি ওয়াইফ বেরিয়ে যায় বাড়ি থেকে, সেই সিনারিওগুলো, বা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে ওয়াইফ, এগুলো খুবই হচ্ছে। বাবা মার আমি বলবো যে খুবই কম হয় যে বাবা মা ছেলের ওপর সিআরপিসি 125 ফাইল করলো। আপনি শুনবেন না, এরকম কেস শুনবেন না সোসাইটিতে যেখানে বাবা মা ছেলের ওপর কেস ফাইল করছে। যদি হয় সেগুলো মানে পেপারে, নিউজ পেপারে আলাদা করে বেরোয় যে এরকম একটা কেস হয়েছে। কিন্তু বহু কেস, হাজারে কেস ডেইলি ফাইল হচ্ছে যেখানে ওয়াইফ কিছু একটা কারণে, যাই হোক, কোনো একটা ডিসকর্ড হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর বেরিয়ে হাজব্যান্ডের ওপর কেস ফাইল করলো। মেনটেনেন্স হলো সবচেয়ে ইজি কেস ফাইল করা ইন্ডিয়াতে। ফাইল করে দাও, ফাইল করে বেসিক্যালি লয়াররাও এতে খুব আগ্রহী থাকে এই কেসগুলো নেওয়ার জন্য। তারা হয়তো একটা কমিশন পেতে পারে, বা যেহেতু মানে এত ইজি প্রভিশন আর জেতার চান্স এত বেশি অ্যাগেনস্ট হাজব্যান্ড,
যে এই কেসগুলো ফাইল করাটা খুব ইজি, জেতাও খুব ইজি, প্রুফ কিছু লাগছে না, অ্যাটলিস্ট ইন্টারিম স্টেজে তো কোনো প্রুফই লাগছে না। ইন্টারিম স্টেজে জাস্ট আপনাকে বলতে হচ্ছে যে আমি খুব অসহায়, আমার কোনো রকমের ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই, বা আমাকে বর রিফিউজ করছে, নেগলেক্ট করছে। হ্যাঁ, এইটুকুনি এরকম একটা একটা গল্প বানিয়ে দিলেই হলো কোর্টের কাছে। এবার এই মেনটেনেন্সের আসল মানে কিছু মিথ তৈরি হয়েছে আমাদের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে। আমি সেই মিথগুলোকেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর চাই যে আপনারা এই 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 মিথগুলোকে আপনাদের যখনই ডিসকাস করছেন অন্য কারোর সঙ্গে, এইগুলোকে দূর করার চেষ্টা করুন। একটা একটা মিথ খুবই পপুলার, যে যেহেতু যদি আমি মনে করুন একটা ম্যারিটাল ডিসকর্ড চলছে, যদি আমি আমার ওয়াইফকে আগেই টাকা দেওয়া শুরু করি, বিনা কোর্ট অর্ডারে আগে থেকেই টাকা দিচ্ছি, তাহলে তাহলে কোর্ট এইটাকে কনসিডার করে একটা কম অ্যামাউন্ট দেবে, বা হয়তো বলবে যে কোনো অর্ডার আমি দিলাম না মেনটেনেন্সের। এটা ভুল। এটা ভুল এই কারণেই যে কোর্ট কিন্তু এইটাকে অন্যরকম করে দেখে। কোর্ট বেসিক্যালি দেখবে যে খুব ভালো কথা, একটা হাজব্যান্ড একটা ওয়াইফকে মেনটেন করছে, সে প্রত্যেক মাসে ওয়াইফকে বিনা বলে 20,000 টাকা করে, সে একটা একটা অ্যামাউন্ট আমি বলছি, 20,000 টাকা করে দেওয়া শুরু করলো। তো কোর্ট এটা বুঝলো, কোর্টের কাছে একটা একটা অ্যাপ্লিকেশন আছে যে যেখানে মেয়ে বলছে যে বা যে আমার হাজব্যান্ড আমাকে মেনটেন করে না বা নেগলেক্ট করে, আর আমি ওনার থেকে 50,000 টাকা চাই। এবার ছেলে গিয়ে বলছে কোর্টে যে আমি তো অলরেডি হুজুর, আমি তো 20,000 টাকা করে অলরেডি দিচ্ছি, আর আমার ওয়াইফ সেটা লাস্ট 1 বছর ধরে তো নিচ্ছেই। তো কোর্ট কিন্তু ছেলের পক্ষটাকে অত গুরুত্ব দেবে না, যে আচ্ছা ঠিক আছে তুমি 20,000 টাকা করে দিচ্ছ, তাহলে আমি কোনো অর্ডার দিলাম না, আমি এই কেসটাকে বা CRPC 125টাকে বা ডিভোর্সের কেসটাকে বা ডিভির কেসটাকে খারিজ করে দিলাম, অ্যাটলিস্ট মেনটেনেন্স কেসটাকে খারিজ করে দিলাম। সেইটা কিন্তু কোর্ট করবে না। কোর্টের অবজেক্টিভ হলো, কোর্ট যেটা বলবে সেটা হলো যে খুব ভালো কথা, হাজব্যান্ড 20,000 টাকা করে তো দিচ্ছেই, তার মানে হি ইজ আ কেপেবল। কোর্ট কি দেখতে চায়? কোর্ট দেখতে চায় যে ওয়েদার দ্য হাজব্যান্ড ইজ কেপেবল অর নট টু পে। সেকেন্ড দেখতে চায় কোর্টের সামনে একটা এরকম অ্যাপ্লিকেশন আছে কিনা যেখানে ওয়াইফ বলছে প্রাইমা ফেসি মানে হলো অন পেপার, বেসিক্যালি উইদাউট প্রুফ, যে যেখানে ওয়াইফ বলছে যে আমি নেগলেক্টেড বা আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই। তো এইটুকুনি যদি কোর্টের কাছে বেসিক্যালি একটা সেট টেমপ্লেট টাইপের থাকে, সেখানে দেখছে যে সবগুলোই ক্রাইটেরিয়া ওর ফিল হচ্ছে, হাজব্যান্ডের ওপর ইমিডিয়েটলি কোর্ট এটা বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি 20,000 টাকা করে দিচ্ছ, খুব ভালো কথা। মহিলা 50,000 টাকা চাইছে, 50,000 ইজ আ লট, আমি সেটাকে কম করে 40,000 করে দিলাম। বিকজ ইউ ক্যান অলরেডি পে 20,000, it does not mean যে you cannot pay more. If the wife is asking 50K, then obviously if you can easily pay 20,000, you can pay another 20,000 very easily. তো এইটা এই তাই জন্য এইটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের বোঝা, যে বিনা অর্ডার আপনি দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু ডোন্ট রিলাই অন দিস ফ্যাক্ট অ্যালোন, যে আপনি যেহেতু টাকা দিচ্ছেন অলরেডি আপনার ওয়াইফকে, তাই জন্য কোর্ট আপনার ওপর আর কোনো মেনটেনেন্স চাপাবে না। কোর্ট এটাকে অন্যরকম করে দেখে। কোর্ট এটাকে দেখবে যে হাজব্যান্ড ইজ ভেরি কেপেবল, হাজব্যান্ড হ্যাজ আ হাই আর্নিং ক্যাপাবিলিটি and has a very high capacity to pay. So that's why
কোর্ট মে আমি মে ওয়ার্ডটা ইউজ করছি আগেন, হয়তো মানে যদি জাজের সত্যি এটা খুব কনভিন্সিং লাগে তাহলে হতে পারে যে কিছু দিল না, মেনটেনেন্স করলো না, কিন্তু মোস্ট লাইকলি কোর্ট বলবে যে আচ্ছা 20,000 টাকা করে দিচ্ছ, খুব ভালো কথা, আরও 20,000 টাকা করে দেওয়া শুরু করো। এইটা হলো একটা মিথ যেটা যেটা আমি সবার সামনে আনতে চাই। খুব কমন মিস্টেক যেটা লোকেরা করে। আপনি এরকম অনেক অর্ডার পাবেন, যদি আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার দেখেন, যেখানে এরকম টাইপের আর্গুমেন্ট হাজব্যান্ড রেখেছে, আর সেখানে কোর্ট বলছে যে না, তার মানে তুমি কেপেবল, তুমি নিজেই বলছো যে তুমি এত এত টাকা ওকে ইজিলি দিতে পারো, তা ওয়াইফ যদি আরও বেশি চায় তাহলে তাকে আরও বেশি দিতে হবে। তাই জন্য এই পয়েন্টটার ওপর খুব একটা রিলাই করবেন না। আরেকটা মিথ হলো যে যদি মেনটেনেন্স ফাইল করে ওয়াইফ, কোর্ট দেবেই মেনটেনেন্স। তো এটাও এটাও একটা এক ধরনের মিথ বলবো, বিকজ নট নেসেসারিলি যে কোর্ট সবসময় মেনটেনেন্স দেবেই। হ্যাঁ, যদি আপনি কেসটাকে প্রথম থেকেই না লড়েন বা ওটাকে ইগনোর করেন, তাহলে হয়তো কোর্ট দেবেই, কোর্ট অবভিয়াসলি। কিন্তু কোর্ট সবসময় চেষ্টা করে যে দুটো পক্ষকে অপরচুনিটি দেওয়া হোক অ্যাটলিস্ট শোনার জন্য। কোর্ট এরকম কখনোই হয় না যে যে মেয়ে ফাইল করলো আর ইমিডিয়েটলি সেই দিনই একটা কিছু একটা অ্যামাউন্ট বেঁধে দিল। এটাও এক রকমের মিথ। এটা হয়তো অনেকে প্রমোটও করেন, বলেন যে কোর্টে নাকি প্রথম দিনেই মেনটেনেন্স অর্ডার হয়ে গেল। সেটা হতে পারে যদি আপনি ইগনোর করেন। এই কেসগুলো যখন ফাইল হয়, অনেক লয়াররাও এটা সাজেস্ট করেন যে না না না, কেস লড়বেন না, সিভিল কেস, আপনি এটাকে ডিলে করুন। আর ডিলে করার মানে হলো যে আপনি যে যে আপনার কাছে যে কেসটা এসছে বা পৌঁছেছে পোস্টালে, সেটাকে আপনি ইগনোর করুন বা ওটাকে ফাইট করবেন না, এরকম একটা ধারণা একটা লয়াররা বানানোর চেষ্টা করে। তো এইটা একটা ভুল ধারণা। কোর্ট কখনোই এক পক্ষ শুনে রায় দেয় না। আপনি যদি একবার বা দুবার, হ্যাঁ, যদি আপনি কিছুবার কোর্টের অর্ডারে নিজেকে রিপ্রেজেন্ট না করেন, নিজে যান বা লয়ারকে পাঠান বা কোনো রকমের রিপ্রেজেন্টেশন যদি না হয়, কোর্ট এক্সপার্টি অর্ডার করে দেয়। স্পেশালি ইন্টারিম মেনটেনেন্সের ক্ষেত্রে কোর্ট এটাই চেষ্টা করে যে যেহেতু এইগুলো প্রাইমা ফেসি, যেহেতু ইন্টারিম মেনটেনেন্সের কোনো রকমের কোনো কি বলবো, কোনো প্রুফ লাগছে না, কোর্ট চেষ্টা করে যে যত তাড়াতাড়ি হোক মেক এ রিলিফ। কোর্ট কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন এসে গেছে কোর্টের কাছে, যে মেয়ে রিলিফ চাইছে, কোর্ট কিন্তু চেষ্টা করে যত তাড়াতাড়ি হোক, অ্যান্ড ইউজুয়ালি ইট ইজ বিটুইন 60 days, উইদিন 60 days, যে একটা ইন্টারিম মেনটেনেন্সটা অ্যাটলিস্ট দিয়ে দিই। আর আপনি যদি কেসটাকে নিজে ফাইট না করেন বা ওটাকে ইগনোর করেন, আপনি কোর্টের বা অপোজিট পার্টিকে চান্স দিচ্ছেন যে তারা এক্সপার্টি মেনটেনেন্স চাইতে পারে বা চাইছে বা নিয়ে নিতে পারে কোর্ট থেকে। আর কোর্টের জন্য খুব এটা ইজি দেওয়া, বিকজ আপনি অবভিয়াসলি কোর্ট একবার দুবার ট্রাই করছে আপনাকে ডাকার কোর্টে, কিন্তু আপনি যাচ্ছেন না, তো কোর্ট দিয়ে দেবে আপনার এগেনস্টে। তো তো সাজেশন এটাই আমার যে যখনই এরকম কোনো কেস, মেনটেনেন্সের কেস আপনার উপর ফাইল হয়, ডু নট ইগনোর ইট। ওটাকে ইগনোর না করে ডিলিজেন্টলি ওটাকে ফলো আপ করুন। আর ওটাকে বেসিক্যালি ওটাকে আপনি কোর্টে গিয়ে বলুন যে আই অবজেক্ট টু দিস পিটিশন, আর আমি সেটার একটা রিপ্লাই দিতে চাই। এবার রিপ্লাই সবসময় রিটেনে দেবেন। আপনার কাছে যা প্রুফ আছে,
যে কেন মেয়ে পেতে পাওয়া উচিত না, মহিলা মানে আপনার ওয়াইফ কেন সে নট এলিজিবল ফর মেনটেন্স, সেটা আপনি জানান কোর্টকে। ইন রিটেন জানান, ভার্বালি জানান, কিন্তু বেস্ট অপশন হলো রিটেন জানানো। এবার এবার কোর্টে আপনি দেখবেন একটা সেট প্যাটার্ন চলে। সবগুলো কেস এই ইনক্লুডিং 498, যেটা অবশ্য ক্রিমিনাল কেস, মেনটেন্যান্সের সঙ্গে কিছু না, কিন্তু এই 498, ডিভি 125 এগুলো কিন্তু সবসময় একসঙ্গে আপনার অপোজিট পার্টি বা আপনার অপোজিট পার্টির লয়ার কখনোই একসঙ্গে ফাইল করে না। অবজেক্টিভ হলো আপনাকে, আনফর্চুনেটলি আপনার অবজেক্টিভ হলো ওদের যে আপনাকে কোর্টে আনানো যে কোনো একটা কেসে, ইউজুয়ালি সিআরপিসি 125 বা ডিভি এইগুলো ফাইল করে, বা 498 যে কোনো একটা ফাইল করে আপনাকে আগে কোর্টে দাঁড় করানো, আর তারপরে অন্য অন্য কেসগুলো এক এক করে ছাড়া বা আপনার ওপর। আর এটাকে একটা আমাদের মেন্স রাইট গ্রুপে বলে একটা প্যাকেজ, 498 ডিভি 125, খুবই কমন প্যাকেজ। ডিভি 125 আর তার সঙ্গে আরও আলাদা আলাদা সেকশন 406, 506, নানান রকমের আজকাল পারমুটেশন কম্বিনেশনে অ্যাড করে। 498-এর ধারটা কমে গেছে এই জন্যই যে আজকাল লোকেরা বুঝেছে যে কোর্ট কখনোই আপনাকে জেলে পাঠাতে চায় না। মনে রাখবেন, আপনি হলেও মানে সেই ক্যাশ কাউ, বা আপনি হলেন সেই এটিএম যেখান থেকে সবাই আর্ন করতে চায়। দ্য এন্টায়ার সোসাইটি আর বা এন্টায়ার সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট অন ইউ, যে আপনি এই টাকাটা দেবেন। আপনি এই 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 পুরো যে একটা 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 সার্কেল বা একটা যে গ্রুপ, এই পুরো সিস্টেমটাকে আপনি চালানোর জন্য টাকা দেবেন। তো কোর্টের অবজেক্টিভ কিন্তু কখনোই না যে আপনাকে জেলে পাঠিয়ে দেওয়া মানে আপনার এই সিস্টেমকে আপনি আর টাকা দিতে পারবেন না, তো এই সিস্টেমটা বন্ধ হয়ে গেল। আমি এটা বলছি তাদের জন্য, মানে যারা সত্যি এই কেসের ভিকটিম, বা যারা আনফর্চুনেটলি এই কেসগুলোতে ভিকটিম হচ্ছেন। বেশি মিসইউজ হয় আমাদের ইন্ডিয়াতে, এটা গভর্নমেন্টও অ্যাকনলেজ করে, জুডিশিয়ারিও অ্যাকনলেজ করে, কিন্তু সেটাকে তাও তারা কোনো রকমেই প্রভিশন দেবে না যে ছেলেও মেয়ের ওপর 498 করতে পারে। ছেলে কখনোই বলতে পারে না যে আমার ওয়াইফ আমাকে মেরেছে, আর যেহেতু মেরেছে তাই জন্য দেখুন আমার কি হয়ে গেছে, আমার একটা চোখ, আমি অন্ধ হয়ে গেছি বা কিছু একটা হয়ে গেছি, বা এই হলো মেডিকেল রিপোর্ট যেখানে বলছে যে আমার ওয়াইফ আমাকে মেরেছে। এইগুলো কোর্ট শুনবে না। বেসিক্যালি কোর্ট এই জন্য শুনবে না বিকজ কোনো প্রভিশন নেই, কোনো লই নেই। আর ল বানাচ্ছে আমাদের ল মেকাররা, যারা চায় না যে এই রকমের প্রভিশন আসুক আমাদের সোসাইটিতে। যাই হোক, ক্রিমিনাল বা আইপিসি সেকশনসগুলো আলাদা করে ডিসকাস করাই যেতে পারে। আজকে আমরা ডিসকাস করছি মেনটেনেন্স নিয়ে, যেহেতু তো আমি মেনটেনেন্সটা নিয়ে আরেকটুকুনি বলতে চাই যে অনেকে বলে যে কেন এই মেনটেনেন্সগুলো হওয়া উচিত ফর এবল বডিড বা ইন্ডিপেন্ডেন্টলি যারা ইনকাম করছে, তারা কেন এই সুবিধাটা পাবে। দেখুন, লটা যখন বানানো হচ্ছে, এটা ঠিক, এটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন যে যারা এবল বডিড বা যারা দোজ হু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট ইনকাম, তাদের মেনটেনেন্স পাওয়া উচিত না। এবার এটা কোর্টে গিয়ে আপনি জাজের সামনে বলুন, বিকজ আমাদের লতে এখনও যেহেতু এত রকমের লোক আমাদের ইন্ডিয়াতে, এত স্ট্রাটা, মানে আলাদা আলাদা লেভেলের ইকোনমিক লেভেলের লোকজন রয়েছে, এটা খুবই ডিফিকাল্ট যে একটা পার্টিকুলার ল এই সবাইকে
কেটার করতে পারে। দ্য কোর্ট মানে লগুলো সবসময় একটুখানি ভেগ রাখা হয়, ইচ্ছা করেই রাখা হয়, যাতে জুডিশিয়ারি নিজের ইন্টারপ্রিটেশন তাতে সবসময় দিতে পারে। যদি কোর্ট এইটা বলে দিত, বা লতে অ্যাটলিস্ট এইটা লিখে দিত যে ইফ দ্য ওমেন ইজ হ্যাভিং ইন্ডিপেন্ডেন্ট ইনকাম, আছেও, যেটা ডিভিতে নেই কিন্তু আবার সিআরপিসিতে আছে, বা আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে আছে, যে ইফ শি ইজ হ্যাভিং ইন্ডিপেন্ডেন্ট ইনকাম অ্যান্ড শি ইজ এবল বডিড, দেন শি ক্যানট গেট বিয়ন্ড দিস পার্টিকুলার অ্যামাউন্ট। এরকম যদি একটা থাকতো হয়তো খুবই স্পেসিফিক হয়ে যেত লটা, কিন্তু লগুলো যখন বানানো হয় ইচ্ছে করেই ওটাকে একটুখানি ভেগ রাখা হয়, so that there are interpretations that can be made, and it is up to the judiciary officer বা judge how he wants to interpret based upon the situation in front of him. তো এইটা একটা খুবই বড় মানে ডিসকাশন, যেটা যেটা আমাদের সোসাইটিতে হওয়া উচিত, যে কেন এই লগুলো বা কী করে এই লগুলোকে আরও জেন্ডার নিউট্রাল করা উচিত, সেটার জন্য মতন আরও অনেক মেন্স রাইট গ্রুপ আছে যারা চেষ্টা করছে, খালি 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 নট জাস্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাট যেখানেই যেখানেই কোনো রকমের ভিশন যেটা টিল্টেড টুয়ার্ডস আ সার্টেন জেন্ডার, সেটাকে কেমন করে একটু জেন্ডার নিউট্রাল করা যেতে পারে। কিন্তু কমন ম্যান, মানে যারা অলরেডি এই কেসগুলোতে ফেসে আছে বা অলরেডি এই কেসগুলো তে তে অলরেডি এরা ভিকটিম, তাদের জন্য মানে আমি জাস্ট কিছু সাজেশন দিতে পারি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে চেষ্টা করুন যে এটা চেক করার যে অপোজিট পার্টির ইনকাম আছে কি না। ইউজুয়ালি এই কেসগুলো কিন্তু গ্রামে বা খুবই যারা দরিদ্র সেই 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 সোসাইটির লোকেরা কিন্তু এই কেসগুলো কখনোই করে না। এই কেসগুলো মিসইউজ তারাই করছে যারা এবল বডিড, যারা যাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে, যারা লয়ারকে ফি দিতে পারে, যারা হাইকোর্টের মতন লয়ারদের রাখতে পারে। হাইকোর্টের লয়ার মানে আমরা সবাই জানি একটু বেশি হয়তো চার্জ করে। এই যারা এতটা যাদের ক্ষমতা, তারাই কিন্তু আজকে আমাদের মিসইউজ করছে। তাই জন্য আমি এটা বলবো না যে লটা ভুল, লটা যে বানানো হয়েছে একটা একটা গুড ইন্টেনশনেই বানানো হয় লগুলো, কিন্তু সেই 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 তাই জন্য এইটা বলা ভুল যে এই লগুলোকে সরিয়ে দেওয়া উচিত। লগুলোকে কখনোই সরিয়ে দেওয়া উচিত না। নিশ্চয়ই এরকম অনেক মহিলারাই আছেন যাদের সত্যি এই এরকম একটা মেনটেনেন্স বা এরকম একটা সাপোর্ট সিস্টেম দরকার, যেখান থেকেই হোক। সেই সেই আর যেহেতু একটা ম্যারেজ মানে একটা কন্ট্রাক্ট, যেখানে আপনি বলছেন যে আপনি আপনার ওয়াইফকে মেনটেন করতে পারেন, বা তাই জন্য আপনি বিয়ে করছেন, তো সেইখানে বা সেই রকম মহিলাদের অবভিয়াসলি এই কেস বা এই লগুলো দরকার। বাট অন দ্য সেম হ্যান্ড এরকম অনেক মহিলারাই আছে যারা এগুলোকে মিসইউজ করছে। মিসইউজ করাটা এত ইজি করে দিয়েছে আমাদের জুডিশিয়ারি, যে ইজিলি যে কেউ গিয়ে উইদাউট এনি রিপারকাশনস, যদি এরকম থাকতো যে হ্যাঁ তুমি যদি এটা ভুল প্রুভ হয় যে যে তুমি যেটা বলছো সেটা ভুল, তাহলে ইমিডিয়েটলি একটা বড় অ্যামাউন্ট বা একটা ফি বা কিছু এক রকমের জেল টাইম বা কিছু একটা এরকম হবে। যদি এরকম প্রভিশন থাকতো এই লগুলোতে ইনক্লুডেড, তাহলে হয়তো এতটা মিসইউজ করতো না লোকেরা। কিন্তু যেহেতু নেই, আর যেহেতু কোনো রিপারকাশন নেই, যদি একটা ওয়াইফ বলে যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই, কিন্তু হাজব্যান্ড যদি এটা প্রুভ করেও দেয় যে তার ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে, কোর্ট কোনো রকমের ওয়াইফের ওপর কোনো রকমের কেস বা কোনো রকমের ফাইন লাগাতে পারবে না। এটাও এক রকমের রিজন যে কেন এই লগুলো এত মিসইউজ হয় আমাদের সোসাইটিতে।
আহ, তো তো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমার মনে হয় আপনাদের সঙ্গে বলি। এক, চেষ্টা করুন বের করার যে আপনার ওয়াইফের কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে কি না। ইউজুয়ালি যারা এরকম কেস করে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ ইনকাম থেকেই থাকে। আপনার কাজ, কোর্টের এটা কাজ না, বা অপোজিট পার্টি অবভিয়াসলি বলবে না বিকজ তাদের কোনো রিপারকাশন নেই তাদের ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে কি না বা তাদের কি সোর্স অফ ইনকাম। এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনি বের করবেন যে আছে কি না। আর সেটা যদি আপনার কাছে থাকে, কোর্টকে ইমিডিয়েটলি এটাকে জানাতে হবে। এটা একটা খুব স্মল, একটা ছোট উইন্ডো। একটা কেস ফাইল হওয়া থেকে এই প্রথম ইন্টারি মেনটেনেন্স, ইউজুয়ালি কেসগুলোতে একবার ইন্টারি মেনটেনেন্স ফাইল মানে এই মেনটেনেন্সের অর্ডার পাস হয়ে গেলে ইন্টারি মেনটেনেন্স, আপনি দেখবেন যে অটোমেটিক্যালি অপোজিট পার্টি চেষ্টা করবে কেসগুলোকে ডিলে করার। ডিভি হোক, 125 হোক, 498 হোক, সব কেসগুলো ডিলে হবে। এটা ডিলে করার জন্য আমাদের জুডিশিয়ারিতে অনেক প্রভিশনস আছে। ডিলে করার জন্য কেন করবে? যাতে আপনার এই মেনটেনেন্সের মিটারটা চলতে থাকুক। আর অন অ্যান অ্যাভারেজ এইসব কেসগুলো রিজলভ হতে হতে আপনার মিনিমাম 5 বছর, 3 থেকে 5 বছর লেগে যাবে। তো এই 5 বছর ধরে আপনি পেমেন্ট করে যাবেন, কোর্ট আপনার কথা শুনবে না। আলটিমেটলি হয়তো শুনে হয়তো মেনটেনেন্স বন্ধ করে দিল যে হ্যাঁ, মেয়ের তো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম ছিল, ইট ইজ বিন প্রুভড বাই দ্য হাজব্যান্ড, সো দের ইজ নো নিড ফর মেনটেনেন্স। কিন্তু এই যে 5 বছর ধরে আপনি পে করলেন, এটা আপনি আর ফেরত পাবেন না, এইটা আপনার চলে গেল। তাই জন্য কেস ফাইল হওয়া থেকে নিয়ে আপনি যে প্রথম রিপ্লাই দেবেন এই কেসের, এই প্রথম পিরিয়ডটা হলো ভেরি ক্রুশাল। এই পিরিয়ডের মধ্যে আপনি যদি এটা প্রুভ করতে পারেন, অ্যাটলিস্ট প্রুভ না, অ্যাটলিস্ট কোর্টের সামনে এটা আনতে পারেন যে যে অন অ্যাফিডেভিট যে আপনার ওয়াইফের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে, তখন কোর্ট ইজ বাউন্ড টু চেক দ্য অর ভেরিফাই দ্য স্টেটমেন্ট অফ বোথ দ্য পার্টিস। তখন কোর্ট কিন্তু আপনার ওয়াইফকে ডাকবে, আপনার ওয়াইফকে বলবে যে উইটনেস বক্সে উঠে বলুন যে আপনি যেটা বলছেন সেটা সত্যি কি না, অপোজিট পার্টি অন্য কিছু বলছে। তখন একটা কেসটাকে আপনি একটা কন্ট্রোলে আনতে পারবেন, মেনটেনেন্স কেসগুলোকে একটা কন্ট্রোলে আনতে পারবেন। এবার মনে করুন আপনার ওয়াইফের সত্যি কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম নেই, তাহলেও কোর্টকে এটা আপনাকে বোঝাতে হবে যে বিফোর ম্যারেজ তার কি সোর্স অফ ইনকাম ছিল, বা তার সে কেমন করে সে সে নিজেকে মেনটেন করতো। সে যদি পিওরলি তার তার এডুকেশন কোয়ালিফিকেশনসগুলো কী, বা তার ডিপোজিট, ফিক্সড ডিপোজিট বা এরকম কিছু কোনো রকমের সেভিংস অ্যাকাউন্ট আছে কি না। মেনটেনেন্সে দেখবেন, মেনটেনেন্সের কেসগুলোতে আমরা খুব ইমোশনাল হয়ে যাই, যে কেন দেব, টাকা দেব না, এই এই বলেছে, এরকম এরকম লিখেছে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর এরকম আমাকে মেরেছে, অমুক তমুক, সব ভুল কথা। কোর্ট কিন্তু এই এত গল্পর মধ্যে খালি একটাই জিনিস বোঝার চেষ্টা করছে, হোয়াট ইজ ইয়োর ক্যাপাবিলিটি টু আর্ন, what is your capacity to maintain, and whether the opposite party is having a independent income or having a capacity to maintain herself independently or not. এর বাইরে যতই গল্প হোক যে মেরেছে, অমুক করেছে, তমুক করেছে, কোনো মান নেই কিন্তু। তাই জন্য কোর্ট মানে এই কেসগুলোটাকে একটা প্রজেক্টের মতন নেবে। এই যত গল্প লেখা থাকে তার মধ্যে থেকে আগে চেষ্টা করুন এটা বের করার যে মেনটেনেন্স রিলেটেড কী কী স্টেটমেন্ট দিয়েছে ও, আর মেনটেনেন্স রিলেটেড আপনার কাছে কী কী কাউন্টার স্টেটমেন্ট আছে, বা কাউন্টার ওই স্টেটমেন্টগুলোকে কাউন্টার করার জন্য আপনার কাছে কী কী আছে। তার বাইরে
যত গল্প লেখা যে আমাকে বাড়ি বের করে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, রাত্রির বেলা খেতে দিত না, বেঁধে রাখতো, অমুক তমুক হ্যানা ত্যানা, এইগুলো কিন্তু মেনটেনেন্সের সঙ্গে কোনো রেলেভেন্স নেই। এইগুলো হয়তো যখন কেস আলটিমেটলি ট্রায়ালে পৌঁছবে, যে 5 বছর পর, 10 বছর পর, আলটিমেটলি যখন এগুলোকে নিয়ে বিচার হবে, সে উইটনেস আনবে, আপনি উইটনেস দেবেন, যেটা একটা লেন্দি প্রসেস। কিন্তু এই মেনটেনেন্সের মেন উদ্দেশ্যটা হলো একটাই, আপনার থেকে একটা ইন্টারিম মেনটেনেন্স অ্যামাউন্ট বের করে নেওয়া। আর আপনাকে এই সব গল্পর মধ্যে একটা ইমোশনালি আপনাকে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করা, যাতে আপনি ওইগুলোর ওপর স্ট্রেস দিয়ে এই মেনটেনেন্স রিলেটেড স্টেটমেন্টসগুলোকে ইগনোর করে দিন। আপনি হয়তো আপনার রিপ্লাইতে লিখলেন যে না আমি মারিনি হুজুর, আমি কখনো এরকম করতাম না, এই দেখুন আমি কত জায়গা বেড়াতে নিয়ে গেছি, খেতে দিতাম, অমুক করতাম তমুক করতাম। এইগুলোর কোনো রেলেভেন্স নেই। কোর্ট দেখতে চাইবে যে আপনার কি ইনকাম, মেয়ের ইনকাম আছে কি না, মেয়ের কি কোয়ালিফিকেশান, আপনার কি কোয়ালিফিকেশান, মেয়ে নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি ইনকাম, এইগুলো নিয়ে খালি চিন্তা করুন মেনটেনেন্স রিলেটেড যে কোনো রকমের কেসে। আর এইগুলোর ওপরেই খালি আপনার রিপ্লাই বা রেসপন্স টু দ্য কোর্ট হওয়া উচিত। আর এইগুলোকে কখনোই ডিলে করবেন না, এইগুলোকে যত তাড়াতাড়ি যত যত এক্সপেরাইটেডলি এটা রিপ্লাই দেবেন, এইটা তত ভালো মেনটেনেন্স কেসে। অন্য অন্য কেসগুলোর অন্য অন্য স্ট্র্যাটেজি, সেগুলো হয়তো অন্য আরেক দিন আরেকটা এফবি লাইভে আমরা ডিসকাস করতেই পারি। কিন্তু এইখানে আমার মনে হয় এই এই সিচুয়েশানে মেনটেনেন্স রিলেটেড যখনই কোনো কেস হয়, আপনি চেষ্টা করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে এইগুলো নিয়ে ডিলে করবেন না। মানে আমরা দেখি, বা এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমরা মনে করি যে মেনটেনেন্স কেস আমি লড়বো না বা আমি ডিলে করব। এইটা এটা একদমই ভুল ধারণা। এইগুলোকে সবসময় চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি এটা রিপ্লাই দিয়ে কোর্টকে এক্সপার্টি বা কোর্টকে কোনো রকমের এই অপশান, ইন্টারিম মেনটেনেন্স দেওয়ার অপশানগুলোকে বন্ধ করুন। তারপরে কেস চলুক না, সে আসবে, সে নিজের উইটনেস বক্সে দাঁড়িয়ে কিছু স্টেটমেন্টস দেবে, সেই স্টেটমেন্টে হয়তো কিছু আপনি ভুল পাবেন। যদি ভুল পান তাহলে অনেক রকমের অ্যাভিনিউজ আছে, পারজুরি করতে পারেন, বা অনেক রকমের আপনার বেসিক্যালি এম হওয়া উচিত যে অপোজিট পার্টিকে অত তাড়াতাড়ি মেনটেনেন্সটাকে, আর তার জন্য আপনাকে প্রথম জিনিস যেটা জুডিশিয়ারিতে করতে হয় সেটা হলো রেসপন্স, বা একটা একটা রেসপন্স ফাইল করা বা রিপ্লাই ফাইল করা। আমি এখানে একটা ব্রেক নেব, আর আমি চাইবো যে নেক্সট 5-10 মিনিটে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে নিশ্চয়ই লিখুন। আমিও চেষ্টা করছি দেখার কি কি আছে। ওয়েস্ট বেঙ্গল, একজন জিজ্ঞেস করেছে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কি ইনফরমেশন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক একটা ইনফরমেশন বলবো যে থ্যাঙ্কফুলি আমাদের লোয়ার কোর্টে, অ্যাটলিস্ট এটা আমি দেখছি যে লোয়ার কোর্টের জুডিশিয়ারি না খুব একটা বায়াসড না, কিন্তু বায়াসনেসটা বাড়ে যেরম করে আপনি ওপরে যাবেন, যত লেভেল ওপরে যাবেন এই বায়াসনেসটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি দেখছি যে একটু বেড়ে যায়। কিন্তু জুডিশিয়ারি থ্যাঙ্কফুলি আমাদের লোয়ার কোর্টের খুবই সক্ষম, খুবই রিজনেবল। আর খুব তাড়াতাড়ি আমরা এবিএমএফে চেষ্টা করব যে একটা সেকশন রাখার, যেখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেই অর্ডারগুলো পাস হয় বা যেই অর্ডারগুলো বেরোচ্ছে, হয়তো মেন্স ফেভারে যেই অর্ডারগুলো হয় সেইগুলো খুব একটা আপনি দেখবেন না যে মিডিয়া ওগুলোকে নিয়ে প্রচার করছে বা মিডিয়া ওগুলোকে পোর্ট্রে করছে। তো সেই আমাদের চেষ্টা এটাই থাকবে যে সেইগুলোকে আপনাদের জন্য বের করা, খুঁজে আনা। আর এবিএমএফের ওয়েবসাইটটাকে ডেফিনেটলি রেগুলারলি চেক করবেন। আমাদের ফেসবুক পেজগুলোকেও রেগুলারলি সাবস্ক্রাইব করে চেক করবেন।
তাতেও আমরা এই অর্ডারগুলো পাবলিশ করার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন হলো, স্ত্রী যদি বাপের গিয়ে বসে থাকেন প্রশ্নতেও কি স্ত্রীকে মেনটেন দেওয়া? হ্যাঁ, লফুলি বিয়ের পরে স্ত্রী যেখানেই থাকুক না কেন আপনাকে মেনটেন করতে হবে। সে নিজের বাপের বাড়িতে থাকুক বা অন্য কারোর বাড়িতে থাকুক বা অন্য কারোর সঙ্গে আছে, ইরেসপেক্টিভ অফ এনি সিনারিও, আমাদের ল, আনফর্চুনেটলি আমাদের ল এটাই বলছে যে আপনাকে মেনটেন করতে হবে। মনে রাখবেন, মেয়ে, এটা আপনার ভার্জন যে স্ত্রী বাপের বাড়িতে বসে আছে বা ওখানে থাকে বা অন্য কারোর সঙ্গে থাকে বা যাই হোক, এটা কিন্তু আপনার ভার্জন। ওয়াইফ কখনোই নিজের পিটিশনে এটা লিখবে না যে আমি অন্য কারোর সঙ্গে বা আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকি, এরকম এরকম ক্লেম কেউ করে না। তাই জন্য সেন্টিমেন্টাল না হয়ে এই ব্যাপারগুলো যেগুলো, এই এই পয়েন্টগুলো আপনি চেষ্টা করুন যে এগুলোকে রিপ্লাইতে, আপনার রিপ্লাইতে এগুলো আনার। মিয়ারলি সেইং যে ওয়াইফ বিয়েতে বসে আছে নিজের বাপের বাড়িতে ইজ নট এনাফ, বিকজ অবভিয়াসলি ওয়াইফ, ওনার ভার্জন এটাই থাকবে যে আপনি তাড়িয়ে দিয়েছেন ওয়াইফকে, তাই জন্যই আর কোথাও জায়গা না পেয়ে সে নিজের বাপের বাড়িতে আছে। তাই জন্য মেনটেনেন্সের সঙ্গে কিন্তু এইগুলোকে গোলাবেন না, এটাই আমার মেন উদ্দেশ্য বলার, যে মেনটেনেন্সের টু দ্য পয়েন্ট থাকবেন। এই সব যে কে কাকে তাড়িয়েছে, কে কোথায় আছে, কে কার বাড়িতে আছে, এইগুলো ইররেলেভেন্ট। এইগুলো হয়তো ডিভোর্স কেসে ইম্পর্টেন্ট, মেনটেনেন্স কেসে না। আরেকজন লিখছে, হাজব্যান্ড প্রপার্টি যদি উইল করা বা দাম্পত্য করা থাকে তবে কি ডিভোর্সের পর সেই সম্পত্তির স্ত্রী ক্লেম করতে পারেন? সে নিশ্চয়ই ক্লেম করতে পারে। সে হলো আপনার লিগাল ওয়াইফ। আনফর্চুনেটলি ওয়াইফের প্রথম অধিকার প্রপার্টির ওপরে, আর স্পেশালি ওয়াইফ যদি এটা ক্লেম করে যে আপনি নেগলেক্ট করেছেন তাকে, আপনার উইল করা থাকলেও, আপনার লিভিং উইল যেটাকে বলে, লিভিং উইল করা থাকলেও সেই প্রপার্টিটা স্টিল আপনার। আর যতদিন সেই প্রপার্টিটা আপনার, আপনার ওয়াইফের সমান অধিকার আছে আপনার প্রপার্টির ওপর যে কোনো রকমের ক্লেম করা। আপনি উইল থাকলেও সেই উইল ওভাররাইড হয়ে যায়। আপনি যদি উইল করে, লিভিং উইল করে রাখুন আর বলুন যে এই প্রপার্টিটা আমি আমার মাকে দিয়ে দিলাম, সেটা ইজ নট এনাফ। আপনার বিয়ের পরে আপনার ওয়াইফের হলো ফার্স্ট লিগ্যাল রাইট, তারপরে আপনার বাচ্চারা যদি থাকে, আর তারপরে হলো আপনার হাজব্যান্ড, সরি, আপনার পেরেন্টস। নেক্সট, কীভাবে, আচ্ছা, স্ত্রী সরকারি, হ্যাঁ, মানে স্ত্রী যদি গভর্নমেন্ট অফিসিয়াল হয় তাহলে খুবই, মানে এটা একটা খুবই ভালো পয়েন্ট। তাহলে আপনি সবসময় দেখাতে পারেন যে গভর্নমেন্ট মানে অলরেডি শি ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, তা তার প্রভিশনটা আরও কমে যায়। মানে সে যদি বিজনেস করে, সে যদি কোনো রকমের টিউশন করে, সেগুলো একটু ডিফিকাল্ট প্রুভ করা। কিন্তু সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, অবভিয়াসলি আপনি বলতেই পারেন যে অমুক জায়গায় উনি আছেন। গভর্নমেন্ট অবভিয়াসলি বিলো পভার্টি লাইনের, মানে এত কম পে কাউকে করে না যে সে নিজেকে মেনটেন করতে পারছে না। এই পয়েন্টগুলোকে আপনাকে আনতে হবে, আপনাকে দেখাতে হবে যে ইন্ডিয়ার অ্যাভারেজ একটা মানুষ কততে নিজেকে মেনটেন করতে পারে। তো এই পয়েন্টগুলো আমি হয়তো এফবি লাইভে বলতে চাই না, বা এফবি লাইভে এগুলো ডিসকাসও করতে চাই না, এগুলো একটু পার্সোনাল ব্যাপার। কেমন করে আপনার রিপ্লাই হওয়া উচিত, হয়তো একটা প্রাইভেট সেশনে আমরা এইগুলো আবার ডিসকাস করতেই পারি। কিন্তু ইউজুয়ালি লয়াররা এইগুলো নিয়ে এত চিন্তাও করেন না, ভাবেন না। লয়ারদের একটা সেট, একটা সে যে নিজের সিনিয়র থেকে শিখেছে সেইটাকেই কন্টিনিউ করতে চায়। আর আপনার মতন ওর কাছে এরকম হাজারটা কেস আপনার একমাত্র কেস না, মনে রাখবেন আপনার কাছে আপনার কেস একটাই, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি কেস দ্যাট ইউ হ্যাভ। আপনার লয়ারের কিন্তু তা না, লয়ারের কাছে এরকম হাজারটা কেস আছে। তো সে আপনাকে অতটা ইম্পর্টেন্স দেবে না আপনার কেসে যতটা কি আপনি দিচ্ছেন। তাই জন্য মেনটেনেন্স কেস
খুবই ক্রুশাল মেনটেনেন্স কেসগুলো। কি করে আপনি মেনটেনেন্সটার অ্যামাউন্ট বন্ধ করবেন বা কমাবেন, এইটার উপর নিশ্চয়ই আমরা একটা প্রাইভেট সেশনে স্ট্রেস দিতে পারি। আচ্ছা, আরেকজন লিখছেন যে কোর্ট নেভার লেট মি কাম টু কোর্ট বাট অর্ডার ওয়াজ পাসড। হ্যাঁ, হয়তো অর্ডার পাস হতেই পারে, কিন্তু সেটা হলো এক্স পার্টি অর্ডার। আপনাকে আপনার অপোজিট পার্টি অ্যাটলিস্ট এটা প্রুভ করতে পেরেছে কোর্টকে যে আপনার ওপর সামন দেওয়া হয়েছে। এটা আপনার ভার্সন যে আপনি সেই সামনটা নেননি বা আপনি পাননি, বা আপনি রিজেক্ট করে দিয়েছেন সেই সামান। কিন্তু অপোজিট পার্টি যদি এটা প্রুভ করতে পারে যে আপনাকে একটা রেজিস্ট্রি চিঠি পাঠানো হয়েছিল অমুক জায়গায় যেখানে আপনি লাস্ট নোন, আর আর আপনি এটা জেনে গেছেন যে এখানে পাঠানো হয়েছে, কোর্ট কিন্তু সেটাকে নিয়ে নেবে। কোর্ট রেজিস্ট্রি চিঠি কে বলবে যে হ্যাঁ, এটা আমার কাছে একটা প্রুফ এসে গেল যে অপোজিট পার্টি, এমন না যে মহিলা পাঠায়নি চিঠি, মানে ওয়াইফ আপনার পাঠিয়েছে চিঠি, আপনি কি করেছেন না করেছেন সেটা আপনার ব্যাপার। এবার আপনাকে গিয়ে কোর্টে প্রুফ করতে হবে, না হুজুর আমি তো পাইনি, আপনি অর্ডারটাকে রিজেক্ট করুন। কিন্তু কোর্টের কাছে ওই যে টেমপ্লেট, ওই টেমপ্লেটে কোর্টের কাছে আরেকটা টিক পড়ে গেল যে হ্যাঁ, ওয়াইফ আপনার ওপর আপনাকে পাঠিয়েছে, সামন পাঠিয়েছে। তো এই ব্যাপারগুলোকে একটু গুরুত্ব দেবেন। আপনি যদি জানতে পারেন যে আপনার ওয়াইফ এরকম করছে বা করতে পারে, এই কোর্টগুলোতে অনলাইন গিয়ে চেক করুন বা কাউকে, কোনো একটা লয়ারকে দিয়ে চেক করান যে আপনার উপর এরকম কোনো কেস অলরেডি চলছে কি না। Order was passed against me in 3 days without giving me any opportunity to defend myself in court. এইটা হলো আপনার ভার্সন। কোর্ট বা অপোজিট পার্টির কী ভার্সন সেটা জানার চেষ্টা করুন। কোর্ট বা অপোজিট পার্টি হয়তো এটা বলতে পারে যে আমি অনেকবার করে বলছি, বা আমার কথা শুনছেন না, বা আমি হয়তো 1 মাস ধরে পাঠাচ্ছি, কথা শুনছেন না। অরিজিৎ দা জিজ্ঞেস করছেন যে হাউ টু রিফর্ম দিজ অ্যাক্টস। রিফর্ম একটাই, এই কেসগুলোর রিফর্ম হলো যে এই যতদিন আমাদের এই ডিফারেন্সটা থাকবে, ইনকাম ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ইন ইন্ডিয়া, হ্যাভিং আ সিঙ্গল ল ইজ ভেরি ডিফিকাল্ট, or saying that these laws are biased is not enough. What we really need is to ask the government and the lawmakers to at least make these laws gender neutral, because in today's age where both women and men have equal opportunities of education and right to earn their living, these laws should not, or the husband or the man alone should not have the responsibility of taking care of the opposite gender. We no longer call the women a weaker sex or a weaker gender, right? So in that perspective, we should approach, we should always say, আর আমাদের চেষ্টা এটাই থাকা উচিত যে মানে গভর্নমেন্ট বা সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনকে এটাই বোঝানো যে ঠিক আছে, তুমি ল বানিয়েছো অন্য ইয়ের জন্য, এরকম বহু মহিলা আছে যারা সত্যি দরকার যাদের জন্য, কিন্তু এরকম অনেক লোকেরাও আছে যারা সক্ষম না, যাদের হয়তো ওয়াইফ বেশি আর্ন করে হাজব্যান্ড থেকে ইন টুডেজ এজ। তো সেইখানে আপনি লটাকে জেন্ডার নিউট্রাল করুন। Why are you not giving us the opportunity to ask for maintenance from these women, such women as well? যেটা মানে অনেক, আপনি ইন্ডিয়া ছেড়ে অনেক ওয়েস্টার্ন কান্ট্রি, ইনফ্যাক্ট পাকিস্তানের মেনটেনেন্স ল হলো জেন্ডার নিউট্রাল, কিন্তু ইন্ডিয়ার ল না। ওয়েস্টার্ন কান্ট্রিজ ছেড়েই দিলাম, ওয়েস্টার্ন কান্ট্রিজে অ্যাটলিস্ট অন পেপার any spouse can file maintenance on the other party, be it man or women. এরকম একটা সেগমেন্ট বা একটা জেন্ডারের ওপর সব রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়াটা ঠিক না, আর সেইটাই আমাদের বোঝাতে হবে। দ্য রিফর্ম উইল বি অনলি বি টেকিং প্লেস
when we were able to show to the government what the rest of the world is doing and how much change has come in the last 50 years where women are also given equal opportunity. আমার মনে হয় সেইটাই একমাত্র উপায়, ইনস্টেড অফ সেইং যে এই লগুলোকেই বন্ধ করে দেওয়া উচিত। লগুলোকে কখনোই বন্ধ হয় না। লগুলো একটা খালি জাস্ট অ্যাডিশন হতে পারে লতে। আমি খুব কম দেখেছি যে অ্যাটলিস্ট এরকম লজ, মেনটেনেন্স রিলেটেড লজ, যে এটাকে সরিয়ে দেওয়া হবে। So the reform will only happen if men are also given equal opportunity to ask for these kind of means to survive. Roadmap to reform, এটাই বললাম, if court lets you come to court only then you can have a say. If court doesn't, court cannot stop you from appearing, right? I mean, Shumanda লিখছে যে if the court lets you come, court will always allow you to come. Yes, there are repercussions. আপনি যেই আসবেন হয়তো আপনার ওপর অন্য রকমের ক্রিমিনাল কেস থাকতে পারে, যেগুলো উইল টেক এফেক্ট, যেগুলো হয়েই থাকে। কিন্তু মনে রাখবেন, কেস কিন্তু কখনোই আপনাকে, মানে জাজ কখনোই আপনাকে জেলে পাঠাবে না। এই যে একটা জিনিস যে আপনাকে জেলে পাঠিয়ে দেবো, এই ভয়টা খালি তৈরি করতে চায় কোর্ট আপনার ওপরে। কিন্তু কোর্ট কখনোই চাইবে না যে আপনি সত্যিই জেলে যান। জেলে গেলে কিন্তু এই পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, পে করতে পারবেন না, মেনটেনেন্স হবে না, কোনো রকমের কিছুই হবে না। willful desertion, equality or constitutional right, what is not maintained in court? Also, what is the result? Well, rights, yes, it is a constitutional right of equality, but if you read the constitution, there is also provision, special provision, which has been provided for the welfare of women and children, and it is basis of this special clause or provision only that all these women or the NGOs or the feminist organizations continue to push for special provisions, laws, or any kind of special benefits from our government. So these are part of the constitution. Equality, yes, there is equality in gender, but there is also a sub-clause which says that you have to provide special provisions for women and child. willful desertion, yes, willful desertion is a very good ground, কিন্তু সেটাকে প্রুভ করবেন কি করে? আপনার ওয়াইফ বলছে যে আপনি হয়তো তাড়িয়ে দিয়েছেন, রাজেশজি জিজ্ঞেস করছে উইলফুল, কিন্তু আপনি এটাকে প্রুভ করবেন কি করে যে উইলফুলি ডেজার্ট করেছে? আপনার কাছে কি সেই মুহূর্তের কোনো ভিডিও ক্লিপিং আছে, বা সে কি লিখে গেছে যে আমি উইলফুলি তোমাকে ডেজার্ট করছি? তো এই যে ব্যাপার বললেন, আর উনি আরেকটা, ইট ইজ ইয়োর ওয়ার্ড ভার্সেস হার ওয়ার্ড। তো এইখানেই কোর্ট, তাই জন্যই কোর্ট বসানো যে কার ওয়ার্ডটা সত্যি। কিন্তু মেনটেনেন্সের ক্ষেত্রে এই লজিকগুলো দেবেন না যে আমাকে উইলফুলি ডেজার্ট করে, যে তাই জন্য আমি মেনটেন করব না। এটা ভুল, বিকজ মেনটেনেন্স ল যদি আপনি পড়েন, ইন্টারিম মেনটেনেন্স, কোথাও লেখা নেই, এরকম কোনো ক্লজ নেই যে কোনো রকমের রিজনিং দেখাতে হবে ওয়াইফকে। যেইটুকুনি ওই ইন্ডিপেন্ডেন্ট ইনকাম, ওই ক্যাপাবিলিটি, আপনার কি ক্যাপাবিলিটি, ওর কি ক্যাপাবিলিটি, ব্যাস এইটুকুনির ওপরেই কিন্তু পুরো গল্পটা, আর ওইটার ওপরেই খালি স্ট্রেস দিয়ে থাকবেন। How is it to get maintenance denied? By proving willful desertion. Very hard proving willful desertion. If you can prove willful desertion, আপনি হয়তো কোন সেকশন আমি জানি না, 125 কিন্তু আপনি যদি প্রুভ করতে পারেন যে willfully ডেজার্ট করে গেছে, সেটা ইট ইজ নট এনাফ। 125 CRPC 125 বলে যে whether you have neglected, ও উইলফুলি ডেজার্ট করে গেল আপনাকে, খুব ভালো কথা, ডেজার্ট করলো, সেটা ইট ইজ হার রাইট। আপনি হয়তো তারও বেসিসে ডিভোর্স ফাইল করতে পারেন, কিন্তু দ্যাট ডাজ নট মিন দ্যাট ইউ উইল নট মেনটেন হার।
if you neglect to maintain your wedded wife, that is the willful desertion is not enough for denying a maintenance to her. ওয়াইফ টিউশন পড়ায় উনি দিল ডিসেম্বর, হ্যাঁ টিউশন পড়ায়, এটাকে আপনাকে আগেন প্রুভ করতে হবে। আপনাকে দরকার পড়লে আপনি সেই টিউশন সেন্টারে গিয়ে ওখান থেকে ইনফরমেশন নিয়ে আসুন যে কোথায় সে টিউশন পড়াচ্ছে, কতজনকে পড়াচ্ছে, দরকার হলে ছবি তুলুন যে সে পড়াচ্ছে। এইগুলোর ওপরে বেস করে আপনি হয়তো দিতে পারেন, কিন্তু আগেন কোর্ট এটাই আবার দেখবে যে সে টিউশনে কত পাচ্ছে, আপনি কত পাচ্ছেন। আবার কিন্তু ইয়েস, ইট ইজ এ ভেরি গুড অপশন। আর যেখানেই যা অপশানই আপনি পাবেন যে এই যে মেয়ে MA করেছে, হ্যাঁ সেটাও বলবেন, আপনি নিশ্চয়ই বলবেন। দ্যাট ইটসেলফ ইজ নট আ বিগ গ্রাউন্ড, বিকজ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটাকে সেকেন্ড অপশানে দেখা হয়, আগে দেখা হয় যে সে তার ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে কিনা। কি করে ওয়াইফের স্যালারি স্লিপ কালেক্ট করব, RTI করতে হয় কি? সেইটা হয়তো একটা অন্য সেশনে আমরা, বা আমরা আমাদের অফিসে আসুন, ABMF এর অফিসে, সেখানে এইগুলো নিয়ে আরও ভালো করে ডিসকাস করা যেতে পারে। Don't pass maintenance orders. If a court lets you respond before passing interim, yes, do respond. What about when they don't and pass in? Well, court will not make it easy for you. Court will always try to, আর কোর্টের টেন্ডেন্সি হলো মেনটেনেন্সটাকে যত তাড়াতাড়ি পাস করা। The onus is on you to stop the court from passing an interim order. Court will always try as soon as possible মেয়ের একার ইয়েতেই যা ভার্সন তার উপরেই একটা মেনটেনেন্স অর্ডার পাস করে দেওয়া। Our court has that right. Will acquittal in 498 litigation help in denial of maintenance? No, acquittal of 498A has nothing to do with maintenance. It may be a ground for divorce, but it has nothing to do with denial of maintenance. Acha, does RCR section 9 helpful in denial of maintenance? No. RCR or section 9 has nothing to do with maintenance. RCR করছেন মানেই এটা না যে ওয়াইফকে আপনার সঙ্গে থাকতে হবে। ওয়াইফ তো বলছে যে আপনি ওনার ওপর অত্যাচার করেছেন, বা ইউ হ্যাভ ট্রাইড টু give her whatever marital bliss she has asked or she hoped for in the marriage, but you have denied it. তাই জন্য RCR করাটা, RCR একটা আলাদা সেকশনই হওয়া উচিত। RCR করাটা আমার মনে হয় has no relevance basically. RCR একটা প্রভিশন বানিয়েছে ঠিকই, it may be helpful in your filing divorce, but other than that it has no relevance with maintenance. Can a maintenance be claimed by filing DV Act? Maintenance can be claimed, Kaushik, by filing DV Act, but unfortunately it can only be done by wife or by a female member of the family, not by a male member. If accused wins 498A, then CRPC 125 will stop. No, CRPC 125 ইন্ডিপেন্ডেন্টলিও ফাইল করা যায়। 498 ফাইল করার আগে থেকেই CRPC 125 ফাইল করে লোকেরা কন্টিনিউ করে মেনটেনেন্সটা। সো 498A অ্যান্ড মেনটেনেন্স ডোন্ট ট্রাই টু মিক্স দেম টুগেদার। 498 জিতেছেন খুব ভালো, মানে 498টা is a very good ground for asking for divorce, that you have been acquitted or you have been falsely charged on a ground, but that has nothing to do with whether wife is eligible for maintenance or not. Wife's maintenance is purely based upon whether she is capable to maintain herself independently or not.
অ্যান্ড হাউ মাচ আর ইউ কেপেবল, এই দুটোর ওপরেই খালি বেস করবে। 498-এ অ্যাকুইট হয়েছেন, কনভিক্ট হয়েছেন বা কী হয়েছে সেটার ওপরে মেনটেনেন্সের সঙ্গে কোনো রিলেশন নেই। আচ্ছা, আর থ্যাংক ইউ ফর আস্কিং অল দিস কোয়েশ্চেন্স। আর কি কারোর কোনো কোয়েশ্চেন আছে বা প্রশ্ন আছে? আমি আর কোশ্চেন দেখছি না। লাস্ট রাজেশজি, সুমন দা তো আছেন, কৌশিক, আচ্ছা করব, অসীম দা। আর আমি আরেকটা কথা লাস্ট বলবো যে আপনি চেষ্টা করুন যে এই মেন্স রাইটের সঙ্গে অ্যাসোসিয়েট করা নিজেকে। অনেক কিছু জানতে পারবেন, একটা ইমোশনাল সাপোর্ট পাবেন, যেটা খুবই দরকার। এই কেসগুলো যখন চলে, সোসাইটি আপনাকে একটা অন্যরকম পার্সপেক্টিভে দেখা শুরু করে। লোকেরা আপনার ওপর অনেক রকমের ডাউট, ক্যারেক্টার কীরকম, বা আপনি কি সত্যিই সোসাইটির যে সেট প্যাটার্ন আছে যেখানে ভালো ছেলে বলা হয়, সেটার ওপর কতটা আপনি সেই ক্যাটেগরিতে পড়েন কি না। তো সেই ইমোশনাল স্ট্রেসটা থেকে দূর রাখার জন্য নিজেকে, আর কেসগুলোর ওপর ফোকাস থাকার জন্য আমি বলবো যে আপনি যে কোনো রকমেরই অর্গানাইজেশনে, অনেক রকমেরই অর্গানাইজেশন আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই অনেক রকমের, কলকাতাতে ইনফ্যাক্ট অনেক অর্গানাইজেশনস আছে, পুরো ওয়েস্ট বেঙ্গলই অনেক অর্গানাইজেশনস আছে। সেইগুলোর সঙ্গে যুক্ত থাকুন, ফেসবুকে চেক করুন, একটু নিজে পড়াশোনা করুন। এইগুলো কিন্তু সিরিয়াসলি নেবেন। এই ব্যাপারটা পুরোপুরি লয়ারদের ওপর ছেড়ে দিলাম আর ভাবলাম যে লয়াররা সব কিছু করে দেবে, এটা কিন্তু ভুল। কেসটা আপনাকে তার ওপরে যথেষ্ট টাইম আর এনার্জি দিতে হবে। আর সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে এটার ব্যাপারে জানার জন্য, এরকম যারা এই কেসগুলো নিয়ে নিজেরা এক্সপিরিয়েন্স করেছে বা করছে, তাদের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করা, সেরকম গ্রুপে থাকা, আর সেইগুলোকে নিয়ে বা সেরকম অর্গানাইজেশনস যারা এইগুলো চেঞ্জ করতে চায়, সে তাদের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করে সে এই মুভমেন্টটাকেও নিয়ে যাওয়া ফরওয়ার্ড। দেখবেন নিজের আপনার পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ অনেকটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, রাজেশজি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, আফটার অ্যাকুইটাল অ্যান্ড আরসিআর অর্ডার ডিসার্শন ক্যান বি প্রুভড অর নট? আরসিআর এর যদি অর্ডার হয়, ইয়েস, ডেজার্শন ক্যান বি প্রুভড। যে আপনি 1 বছর অর্ডার পাস হয়ে গেছে, অর্ডার হওয়ার পরেও 1 বছর অবধি ওয়াইফ আসেনি, দ্যাট প্রুভস ডেজার্শন, ইয়েস, which can be a ground for divorce. আবার ডিভোর্স ফাইল করা মানে এটা ভাববেন না যে ডিভোর্স পেয়ে যাবেন। ওনার আরেকটা পার্সপেক্টিভ থাকতেই পারে, আপনার ওয়াইফ বলবে যে না না, আমি কি করে যাব, আমার উপর এত ওখানে অত্যাচার হয়েছে, আর কোর্ট এটাকে মেনে নেবে। তো আরসিআর আর ডেজার্শন ইজ আ ভেরি উইক গ্রাউন্ড। আমি বলবো ডেজার্শন ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য গ্রাউন্ডস ফর ডিভোর্স, কিন্তু এইটাকে মেনটেনেন্সের সঙ্গে কোনো রেলেভেন্স নেই। মেনটেনেন্স, যদি আপনাকে মেনটেনেন্স থেকে আপনি বাঁচতে চান বা মেনটেনেন্সটাকে কেমন করে ট্যাকেল করতে হবে, তার জন্য কিন্তু 498-এর অ্যাকুইটাল বা আরসিআরের অর্ডার ইজ নট এনাফ। ইয়েস, আপনি এটা কোর্টকে বলতে পারেন যে দেখুন, আরসিআর করেছিলাম, মেয়ে কিন্তু আসতে চায় না, আর আমি অ্যাকুইটও হয়ে গেছি। এগুলো খুব ভালো গ্রাউন্ড, এগুলো হলো আপনার ভার্সন। কিন্তু এটার মানে এই না যে উনিও তাই বলবেন। ওনার একটা অন্য পার্সপেক্টিভ থাকবে আপনার অপোজিট পার্টির। উনি হয়তো বলবেন যে না না, ওখানে গেলে আমার প্রাণের ভয় আছে, আমাকে তো মারে। এই merely acquittal means that she is not able to prove the allegations against you. কিন্তু অ্যাকুইটালের মানে এটা না যে এটা হয়নি,
আনলেস কোর্ট এটা বলে থাকে যে এই অ্যালিগেশনসগুলো ফলস বা শি হ্যাজ ফাইল্ড ফলস অ্যালিগেশনস, ইউজুয়ালি অ্যাকুইটাল যখন দেয় 498-এ এটা বলে যে দ্য অ্যালিগেশনস ওয়্যার নট প্রুভড বাই দ্য ফাইলিং পার্টি, বাট দ্যাট ডাজ নট মিন যে সেই অ্যালিগেশনসগুলো ফলস। তো তো এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। তো খালি অ্যাকুইটাল বা আরসিআর অর্ডার ইজ গুড ফর getting or at least initiating or filing for divorce on the grounds of cruelty and desertion, but that is not a good ground to mitigate your maintenance claims by your wife. Hopefully আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, কিছু কিছু আরও ডিভোর্স কেসে অ্যাপিয়ার করেও লকডাউনের সুযোগ নিয়ে পাবলিক প্রেশার ক্রিয়েটেড অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে প্রেশার ক্রিয়েট করে সেটেলমেন্টে বন্ধ করা অনেক এই ব্যাপারটা কিছু বলেন। হ্যাঁ, মানে ডিভোর্সকে এই পুরো সিস্টেমটাই হলো একটা আপনাকে প্রেশারাইজ করার জন্য। মানে ক্রিমিনাল কেসগুলো ফাইল করা হয় আপনার রিজলভটাকে উইক করার জন্য, আপনার মধ্যে একটা ভয় ঢোকানোর জন্য যে জেল হতে পারে, জেল হতে পারে, জেল হতে পারে। আর এই ক্রিমিনাল কেসগুলো যখন চলে তার সঙ্গে সঙ্গে এই মেনটেনেন্স বা ইয়েগুলো আপনার ওপর দিয়ে মানে অর্ডারগুলোকে তাড়াতাড়ি পাস করিয়ে নেওয়ার চেষ্টা সবসময় অপোজিট পার্টি করবে। আর যেহেতু এই আর্মস অ্যামুনিশনগুলো দেওয়া হয়েছে, এরা সবাই এই সবগুলোই ইউজ করবে একের পর এক। আর সেটেলমেন্ট আমি পার্সোনালি মানি যে কখনোই আপনার ওপর বা আপনার বাবা মার ওপর যখন এই কেসগুলো করা হয়, ক্রিমিনাল কেস, সেটেল করবেন না। সেটেল করা মানে আপনি সোসাইটিতে একটা ভুল মেসেজ পাস করছেন। আপনার যদি রেসপন্সিবিলিটি, আপনার যদি মনে হয় আমারও সোসাইটির ওপর একটা রেসপন্সিবিলিটি আছে, মেয়ার সেটেলমেন্ট করে এটা চেষ্টা করবেন না যে আমি টাকা দিয়ে বেরিয়ে গেলাম। এই যে আপনি টাকাটা দিলেন, এটাই হলো মেন কারণ আজকে কেন এত এই কেসগুলো মিসইউজ হয়। যদি আমরা সবাই এটা একটা রিজলভ নিই যে আমরা কখনোই সেটেল, তাহলে এই দেখবেন নিজে নিজেই এই মিসইউজগুলো কমে যাবে। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি যা মহিলা চাই যে 50 লাখ টাকা দিয়ে বেরিয়ে যাব আর আবার বিয়ে করব আর আবার একটা সুখের সংসার হবে, সেইটা করলে মানে এইগুলো যে হচ্ছে, এই যে সেটেলমেন্টগুলো হয় যখন ক্রিমিনাল কেস বা ইয়ে চলে, নিশ্চয়ই সেটেল করুন, সেটেল অপোজিট পার্টির সঙ্গে, কিন্তু ইট শুড বি জিরো মনিটারি ট্রানজ্যাকশন সেটেলমেন্ট। হ্যাঁ, ও সেটেলমেন্ট করতে চায়, আপনি ওকে ফেরত নিয়ে নিতে চান বা ডিভোর্স দিতে চান, তার সঙ্গে টাকার ট্রানজ্যাকশন হবে কেন? সেটেলমেন্ট মানেই যে টাকার একটা ট্রানজ্যাকশন, এটা একটা ভুল কনসেপ্ট যেটা আমাদের সোসাইটির মধ্যে ঢুকে গেছে। তো সেটেলমেন্ট করুন, নিশ্চয়ই করুন, কিন্তু ইট শুড বি এ নো মনিটারি ট্রানজ্যাকশন। হ্যাঁ, ও ডিভোর্স চাইছে বা আপনি ডিভোর্স চাইছেন, যেটা চাইছে সেটা নিয়ে নাও। ও ডিভোর্স চাইছে, আপনি ডিভোর্স দিয়ে দিন, আপনাকে ধরে রাখার তো কোনো দরকার নেই। কিন্তু তার সঙ্গে টাকা দেবো কেন? আউট অফ কোর্ট সেটেল করবো কেন? কোর্ট যদি সেটেল বা যদি কোনো রকমের অর্ডার হয়, লেট ইট কাম থ্রু কোর্ট অ্যান্ড দেন দের আর লিগাল প্রভিশনস টু ডিল উইথ ইট। কিন্তু আউট অফ কোর্ট জাস্ট সেটেল মানেই যে আপনাকে টাকা দিতে হবে, সেটা যেন না হয়। হ্যাঁ, আপনি অপোজিট পার্টি থেকে অতটাই টাকা চান, যে হ্যাঁ আমাকে 50 লাখ টাকা দাও, তাহলে আমি সেটেলটি হওয়া উচিত এই কেসগুলো যখন চলে। আর এইটাই আমার লাস্ট, বন্ধ করার আগে আমি ভাবছি এটাই একটা বলি যে ডেফিনেটলি ট্রাই করুন যে এরকম এই যে অর্গানাইজেশনস, ABMF-এর মতন অর্গানাইজেশনস যারা মেন্স ওয়েলফেয়ার নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করা। সোসাইটিতে হয়তো অনেকের এটা লজ্জা পায় বা এটা বলতে বা প্রাউড ফিল করে না, কিন্তু ওই নোশনটাকে ভাঙতে হবে। ওই নোশনটা যে খালি মহিলারাই নির্যাতিত হচ্ছেন বা খালি তাদের ওপরেই ডোমেস্টিক ভায়োলেন্স বা অনেক রকমের তারাই যে খালি
লেসার বা উইকার ইন দ্য সোসাইটি, এটাকে ভাঙতে হবে, এই নোশনটাকে। আমাদের ওপর যে স্ট্রেস বা মেন্টাল প্রেশার বা হ্যারাসমেন্ট যেগুলো আমরা ফেস করি, নট জাস্ট ইন ম্যারিটাল বাট ইন এনি স্ফিয়ার ইন সোসাইটি, সেইগুলোকে বলুন, সেইগুলোকে নিয়ে ডিসকাস করুন। আর আর মেন্স ওয়েলফেয়ার অনেক রকমের অর্গানাইজেশনস আছে ইন্ডিয়াতে। আপনার লোকাল, আপনি যেখানে আছেন সেইখানকার লোকাল অর্গানাইজেশনগুলোতে ফুললি পার্টিসিপেট করুন, ফিজিক্যালি অ্যান্ড ডেফিনেটলি থ্রু সোশ্যাল মিডিয়া। আর লেটস মেক ইট আ মোর জেন্ডার নিউট্রাল সোসাইটি। এইটা বলেই আজকে আমি এই ফেসবুক লাইভটাকে শেষ করব। আর আর আপনার যা যা আরও কোশ্চেন থাকবেন ডেফিনেটলি পোস্ট করুন আমাদের পেজে। আমি চেষ্টা করব যে সেইগুলোর রেসপন্স বা রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, ইন্ডিয়াতে গুড নাইট। আর আশা করি আপনাদের লাইফে সব রকমের প্রবলেম তাড়াতাড়ি চলে যাক। থ্যাংক ইউ।